नमस्कार আমি বিশাখ আগে যে 5টি প্রশ্নোত্তর ভিডিও বানিয়েছিলাম এটা তার 6 নম্বর পার্ট। তো এই ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে প্রশ্নগুলো দেখার আগে আমি দুটি কমেন্ট দেখে নেব, যে কমেন্টগুলো আপনাদের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তো সায়ন বলে একজন কমেন্ট করেছেন, তেঁতুল বীজের আটা ওইভাবে জল দিয়ে গলে না, গুঁড়ো আটাতে অল্প পরিমাণে জল দিয়ে ময়দার মতন নরম করে মাখতে হবে। মাখলে সব গুটি ভেঙে যাবে আর ভালো করে ফোটানো হবে, তাতে আটার মানও বাড়বে, কাজও ভালো হবে। তো উনি একদমই ঠিক কথা বলেছেন। আটাটাকে আগে কম করে জল দিয়ে ঘেঁটে নিয়ে, মানে ময়দার মতো করে, তারপরে তার সাথে বেশি করে জল মিশিয়ে ফোটালে তাতে ওই গুটি গুটি ভাবটা কম থাকবে এবং আটাটা ভালো তৈরি হবে। তো আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে তৈরি করেছিলাম। আপনারা যদি চান তাহলে এইরকমভাবে আরও একটু গাঢ় করে কম জল দিয়ে মেখে তারপর আপনারা আটাটা তৈরি করতে পারেন, তাতে ভালো হবে। তো আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। এরকমই কোনো নতুন ইনফরমেশান যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে এরকমই কমেন্ট করবেন, আমি সেগুলো সম্পর্কে জানতে পারবো এবং সবার সাথে সেগুলো শেয়ার করে দেবো। আর একটি বিষয় বলার রয়েছে, যে অনেকেই প্রশ্ন করছেন, দেখছি একই রকমের প্রশ্ন এবং সেই সব ধরনের প্রশ্ন যেগুলো আমি আমারই চ্যানেলে অনেকবার অনেক ডিটেলসে বুঝিয়ে সেসবগুলো বিষয় আলোচনা করেছি, তারপরেও কিন্তু আপনারা সেই সব প্রশ্ন করছেন। তো আপনাদেরকে অনুরোধ করব, আগে কিন্তু যেসব ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই সব ভিডিওগুলো দেখে নিন ভালো করে, তারপরে আপনারা প্রশ্ন করুন যদি আপনাদের কিছু জানার থাকে। আবার এরকমও দেখেছি যে সম্পর্কে ভিডিওটা বানিয়েছি ওই ভিডিওরই নিচে কমেন্ট করছেন ওই রিলেটেড প্রশ্ন, মানে যেটা আমি অলরেডি বলেছি ওই ভিডিওতে। তো তার মানে এটাই বোঝা যায় যে আপনারা গোটাটা হয়তো ভালো করে দেখছেন না, তাই জন্য ওই ধরনের কমেন্ট করছেন। তো তাই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওগুলো দেখুন এবং ভালো করে পুরোটা দেখুন। পুরোটা না দেখলে কিন্তু কোনো জায়গা মিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। ধরুন আপনারই যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর হয়তো আপনি ওখান থেকেই পেয়ে যেতেন খুব তাড়াতাড়ি, আর আমিও এরকমভাবে ভিডিও বানিয়ে উত্তর দিতে যে সময়টা লাগছে সেটাও আপনার বেঁচে যেত, তো আপনারই কাজে সুবিধা হতো। তাই জন্য যে ভিডিওটা দেখছেন অনুরোধ করব যাতে গোটাটা আপনারা ভালো করে দেখেন, কোনো জায়গা ছেড়ে বা কিছুটা দেখে বন্ধ করে দিলাম বা এই জিনিসটা না করেন, তাহলে আপনাদের নিজেদেরই অসুবিধা হয়ে যাবে। আমার যেসব প্রতিমা বানানোর যে টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি আলাদা প্লে লিস্টে আপলোড করি। তো আপনারা চ্যানেলের মধ্যে যাবেন এবং সেখানে কিন্তু দেখতে পাবেন প্লে লিস্ট বলে একটা অপশান। তো ওই প্লে লিস্টে গিয়ে দেখবেন যে আইডল মেকিং টিউটোরিয়াল বলে একটি প্লে লিস্ট বানানো আছে। তো ওইটা ক্লিক করলে ওখানে কিন্তু সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আপনাকে আলাদা করে কোনো জায়গায় খুঁজতে হবে না, আপনারা স্ক্রল করবেন, তো সেখানে সব ভিডিও পেয়ে যাবেন। প্রায় এখনই 37টার মতো ভিডিও দেওয়া রয়েছে ওখানে। তো ওই ভিডিওগুলো আগে আপনারা দেখুন, ভালো করে পুরোটা দেখুন, তারপরে কিন্তু কমেন্ট করুন। তো প্রথম প্রশ্ন আমরা দেখব। সন্ধ্যা মণ্ডল একজন কমেন্ট করেছেন প্রতিমার মুখ তৈরির ভিডিওতে। তো উনি জানতে চেয়েছেন কোন মাটি দিয়ে মুখটা তৈরি করি। তো মাটি সংক্রান্ত আমি এর আগে দুটি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, ওগুলো দেখলে হয়তো আপনি জানতে পারতেন, হয়তো আপনি দেখেননি। তো এরপরেও আমি বলে দিচ্ছি যে মুখ তৈরির জন্য এঁটেল মাটি এবং পলি মাটি দুটোকে মিক্সড করে তারপর মুখগুলো তৈরি করতে হয়। তো এঁটেল মাটি এবং পলি মাটির ভাগটাও জেনে রাখা প্রয়োজন। তো এক্ষেত্রে এঁটেল মাটির পরিমাণ কম থাকবে, মানে ধরুন 25% যদি এঁটেল মাটি থাকে তাহলে পলি মাটি কিন্তু তাতে 75% মেশাতে হবে, মানে যাতে আঠালো ভাবটা কমে যায় এবং পলির ভাবটা বেশি থাকে। ঠিক আছে, বেশি এই এঁটেল মাটির ভাগ যদি থেকে থাকে তাহলে কিন্তু মুখ ছোট হয়ে যাবে শুকিয়ে গেলে এবং ফাটার চান্সও বেশি, মানে অনেক ক্র্যাক দেখা দেবে পরে। তাই জন্য পলির ভাগ সবসময় বেশি রাখতে হবে, তাতে কিন্তু ফেন্সিও ভালো হবে। তো তাই জন্য এরকমভাবে কিন্তু আপনাকে মুখ তৈরি মাটি তৈরি করে নিতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা দেখব। এর পরের প্রশ্ন করেছেন প্রমিত, দাদা তেঁতুল বীজের আটা না পাইলে অন্য কি আটা ব্যবহার করা যায় বলবেন প্লিজ। তেঁতুল বীজের আটা যদি না পান সেক্ষেত্রে ওই ফেভিকলকে কিন্তু জলে গুলেও ওরকমভাবে করা যেতে পারে বলে আমি জানি।
তো এরকমভাবে যদিও কেউ বিশেষভাবে তৈরি করে না রং, তাও কিন্তু ওরকমভাবে তৈরি করা যেতে পারে, কারণ যে ফেভিকল হয় সেটা কিন্তু ওয়াটার বেস এবং জলে গুলে যায়। তো সেই কারণে এরকমভাবে রং তৈরি করা যায়। তবে এটা কতটা সাকসেসফুল হবে সেটা সম্পর্কে আমার ধারণা নেই, কারণ আমিও কোনোদিনও তৈরি করে দেখিনি। জাস্ট আইডিয়া করে আমি এটা আপনাকে বললাম। তবে আপনি তেঁতুল বীজের আটা দিয়েই কিন্তু তৈরি করার চেষ্টা করুন। যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনারা অ্যাক্রেলিক কালারও করতে পারেন। অ্যাক্রেলিক কালার করলে কিন্তু কোনো কিছু সমস্যা হবে না। দোকান থেকে কিনে আনবেন, কিনে এনে জলে গুলে রং করে নেবেন। এইসব আঠা বাটা তৈরি করার কোনো দরকার হবে না। এরপরের প্রশ্ন করেছেন অভিজিৎ দে সরকার। দাদা, প্রতিমার চোখের ওপর যে হালকা শেডগুলো হয় গোলাপি রঙের, ওটা কি করে করে? তো যে শেডগুলো দেওয়া হয় সেগুলো সব ডাস্ট রঙের শেড হয়। এছাড়াও কিন্তু অনেকে স্প্রের শেডও ব্যবহার করে থাকে। স্প্রে শেড কিন্তু আবার নর্মাল রঙের মতো গোলা রং হয়, মানে জল দিয়ে যেমন করে গোলে, বা অন্যান্য কোনো অ্যাক্রেলিক কালার হোক বা অন্য কোনো অয়েল কালার হোক, সেগুলো যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে সেটা আলাদা হবে। বাট নর্মাল যদি তেঁতুল বীজের আঠা দিয়ে রং করেন এবং তারপরে শেড দেন, তাহলে সেটাকে কিন্তু আপনাকে ওই গুঁড়ো রঙগুলো ইউজ করতে হবে। যে গুঁড়ো লাল রং পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু শেড আমি দিই, ওরকমভাবে আপনি দেবেন। এর নিচে টিয়াশা দে উনি রিপ্লাই দিয়েছেন ওই কমেন্টেই, ওটা ঘষা রং দিয়ে করে। হ্যাঁ, ওটাকে ঘষা রং হয়তো ওনাদের এরিয়াতে বলে। তো এই ঘষা রং বা পাউডার রং, এই রং দিয়ে কিন্তু শেড দিতে হবে। আর যদি স্প্রে করেন তাহলে আপনাকে নর্মাল রং গুলে রং তৈরি করে তারপর শেড দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন দেবাংশু অফিসিয়াল। তিনি জানতে চেয়েছেন যে তুতে কি? আগের রং তৈরির যে পদ্ধতির ভিডিওটা আমি দিয়েছিলাম, ওখানে আমি তুতে শব্দটা ব্যবহার করেছিলাম এবং বলেছিলাম যে তুতে মেশালে আঠা বেশি দিন থাকে। তো এই তুতে কি সেটা জানতে চেয়েছেন। তুতে আর কিছুই নয়, তুতে এক ধরনের ক্রিস্টাল বা পাথরের মতো নীল রঙের দেখতে হয়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছবিতে। তো এটাকে রাসায়নিক নাম বলে কপার সালফেট। তো এইটা মিশিয়ে দিলে কিন্তু এটা একটা জীবাণুনাশকের কাজ করে বা কীট পতঙ্গ মারতে সাহায্য করে। তো যাতে পোকা টোকা না ধরে সেই কারণে এই তুতে মেশানো হয়। যখন গয়না টয়না পরানোর জন্য আঠা তৈরি করা হয়, ময়দার আঠা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই তুতের ব্যবহার করে থাকি। এই তুতে যেমন ফল পাকাতে ব্যবহার করা হয় বিভিন্ন রকম, তো সেরকমই এটা যেহেতু একটি বিষাক্ত পদার্থ, সেহেতু এটা দিয়ে কিন্তু অনেক লোকে খারাপ কাজও করেছে। তো সেই কারণে সব দোকানে কিন্তু তুতে আপনাকে নাও দিতে পারে। ইভেন আমরাও একবারটি সরস্বতী পুজোর আগে একবার কিনতে গেছি, তো আমাদেরকেও দিতে চায়নি। যদিও তারা জানে যে আমরা প্রতিমার কাজ করি, তাও আমাদেরকে দিতে চাইছে না, এরকম ব্যাপার। তো তুতে সব দোকানে কিন্তু দেবে না আপনাকে একটুখানি কষ্ট করে খুঁজে নিতে হবে যারা দেবে। এরপরের একজন কমেন্ট করেছেন ভিকু মাল। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক হেল্প হয়েছে, তার জন্য আমি খুশি। দাদা, আমার একটা প্রশ্ন ছিল, চোখ কি করে চকচকে করব? আচ্ছা, চোখ কিভাবে চকচকে করবেন তার উত্তরে আমি বলতে চাই, যদি আপনারা অ্যাক্রেলিক রং দিয়ে চোখ এঁকে থাকেন তাহলেও কিছুটা চকচকে ভাব এসে যায়। যদি তারপরেও আরও চকচকে ভাব আপনাদের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যারারুট করে নিতে হবে। করে শুধু চোখে আপনারা বার্নিশ করে দিতে পারেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। গোটাটাতে না বার্নিশ করে শুধু চোখটাতে যেসব জায়গাগুলো চকচকে করাতে চাইছেন সেখানে বার্নিশ করে দেবেন, তাহলেই হবে। এরপরে একজন কমেন্ট করেছেন অঙ্কিত মজুমদার। দাদা, ছোট ছাঁচের লক্ষ্মী ঠাকুরের শাড়িতে পার্পেল কালারের চকচকে মুক্ত রং এর নামটা আর রং করার পদ্ধতিটা বললে খুব ভালো হয়। তো এই পার্ল কালার বা মুক্ত রং করার একটা অল্টারনেটিভ আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, রং তৈরির ভিডিওতেও শেয়ার করেছি এবং একটি শর্ট ভিডিও বানিয়েও শেয়ার করেছি। যে এক ধরনের রং পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার, মানে সেটা পার্ল অ্যাক্রেলিক কালার। সেটা জাস্ট কিনে এনে জল দিয়ে গুলে আপনি লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওটার আলাদা করে কোনো নাম নেই, ওটাকে পার্ল অ্যাক্রেলিক কালার বললে দোকানে বুঝে যাবে এবং দিয়ে দেবে। আর যদি মুক্ত করবেন বলেন, তাহলে কিন্তু আগে রং করবেন, তারপরে ওই অ্যারারুটের সাথে মুক্তোর যে পাউডার কিনতে পাওয়া যায়, সেই মুক্তোর পাউডারকে মিক্সড করে সেটাকে কিন্তু শাড়ির ওপরে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এরপরে একজন কমেন্ট করেছেন অন্বেষা মজুমদার। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার আগের ভিডিওতে উত্তর দেওয়ার জন্য।
আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে বললেন কুমারটুলি শিল্পী মালা পাল সে মাটি দেয়, তা সে কতটা মাটি দেয় এবং তার কতটা চার্জ যদি একটু বলেন। আচ্ছা, কে কতটা মাটি আপনাকে দেবে এবং তার কতটা চার্জ নেবে সেটা আমি এরকমভাবে বলে দিতে পারি না, কারণ মাটির তো সেরকমভাবে পরিমাণ অনুযায়ী দাম হয় না, যে 1 কেজি এত টাকা, 1 গ্রাম এত টাকা, এরকমভাবে তো দাম হয় না। যে যেমন খুশি চার্জ করে ওটা আপনাকে বলে দেওয়া সম্ভব নয়। তাও ধরুন শুধু এঁটেল মাটি কিনলে তার দাম একটু কম হবে। যদি মুখ তৈরির মাটি, মানে এঁটেল এবং পলি মাটিকে মিক্সড করা যে মাটিটা তৈরি করা, তো সেটা নিলে একটু দাম বেশি হবে। তো যদি ছোটোখাটো প্রতিমা তৈরি করেন তাহলে কিন্তু ওই রকমভাবে কোনো শিল্পীর কাছে গিয়ে মাটি চাইবেন, আদারওয়াইজ কিন্তু টাকা যতটা নেবে সেই অনুযায়ী কিন্তু মাটি আপনি পাবেন না। মানে কোনো বড় প্রতিমা যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ওই রকমভাবে মাটি কিনে হবে না। তো সেই কারণে আমি বলবো যে যদি ছোট প্রতিমা তৈরি করেন তাহলেই এই শিল্পীদের কাছ থেকে মাটি সংগ্রহ করুন, আদারওয়াইজ আপনি অন্য কোনো পদ্ধতি খুঁজুন যেখান থেকে কম টাকাতে আপনি মাটি পেয়ে যাবেন। তবে আমি যতটা জানি যে শুধু এঁটেল মাটি কিনলে, আমি যখন কিনতাম তখন মোটামুটি বাজারের যে পলিথিনগুলো হয়, 1 টাইম ইউজ পলিথিন, ওই পলিথিনের 1 পলিথিন ধরুন 50 টাকা নিল, হ্যাঁ এরকম ব্যাপার। আর যদি মুখ তৈরির মাটি, ওই মাটিটাই 100 টাকা নিয়ে নেবে। তো এইরকমভাবে যে, এবং বিভিন্ন শিল্পী বিভিন্ন রকম চার্জ করে থাকে, ঠিক আছে, কোনো স্পেসিফিক্যালি দাম বলা সম্ভব হবে না। আরেকটি বিষয় বলার, যদি আপনি পলি মাটির খোঁজ করেন তাহলে কোনো শিল্পীর কাছ থেকে কেনার দরকার নেই। যদি কম পরিমাণে মাটি কিনতে হয় আপনাকে, আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই গঙ্গার ধারে যাবেন, ওখানে কিন্তু অনেকে পুজোর জন্য এরকমভাবে গোল গোল করে মাটি বিক্রি করেন, পলি মাটি, যেটা পুজোর কাজে লাগে, লোকেরা ওখান থেকে কিনে নিয়ে যায়। আপনি ওখান থেকে কিন্তু কম টাকা দিয়ে যদি হয়, যদিও দামটা আমি জানি না, তো ওখান থেকেও আপনি পলি মাটি সংগ্রহ করে নিতে পারেন যদি কম পরিমাণে দরকার হয়। নাহলে ওই পাশে কিছু লোক বস্তা বস্তা মাটি বিক্রি করে, মানে বস্তাতে ভরে মাটি বিক্রি করে, ওনাদের কাছ থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন অরিত্র চক্রবর্তী, পার্ল মুক্ত রংটা কি একটু জানাবেন। পার্ল কালার আর কিছুই না, পার্ল এক ধরনের ডাস্ট হয়, সেটাকে পার্ল ডাস্ট বলে। তো এই পার্ল ডাস্ট কিন্তু আবার অনেকগুলো রঙের পাওয়া যায়, যেমন গোল্ডেন, সিলভার, এরকম। তো এই রকমের রঙগুলো দোকান থেকে আপনাকে কিনে আনতে হবে, এনে সেটাকে অ্যারারুটের সাথে মেশাতে হবে। খুব অল্প পরিমাণেই লাগে, খুব বেশি পরিমাণে লাগে না, অল্প পরিমাণে মিশে, তো সেই অ্যারারুটটাকে কিন্তু যেখানে আপনি এই পার্ল কালার করতে চাইছেন সেখানে লাগাতে হবে, অথবা আপনি স্প্রে করেও করতে পারেন। মানে তুলি দিয়ে স্প্রে করে দুরকমভাবেই করা যায়, তবে সেটা অ্যারারুট মিশিয়ে করতে হবে। আর এক ধরনের পার্ল বা মুক্ত কালার পাওয়া যায় যেটা অ্যাক্রেলিক কালার, আপনি ওই অ্যাক্রেলিক কালার কিনে এনে, ওগুলো রেডিমেড হয়, ওগুলোতে আর কিছু করার প্রয়োজন হয় না, ডিরেক্ট জল মিশিয়ে আপনি প্রতিমার গায়ে লাগাবেন, বা প্রতিমার শাড়ি যেখানে আপনি করতে চাইছেন সেখানে কিন্তু করে দিতে পারেন। এরপরের প্রশ্ন করেছেন অন্তর রয়, দাদা প্রতিমার কালার শেষ করে কি অ্যারারুট করতে হবে, আর অ্যারারুট করে কি বার্নিশ করা যায়, বিস্তারিত বলবেন দাদা, অনেক উপকার হবে, প্লিজ রিপ্লাই দেবেন। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আপনি কি সব ভিডিওগুলো হয়তো দেখেননি নাকি জানি না। তো অ্যারারুট করতেই হবে যদি আপনি বার্নিশ করেন, যদি বার্নিশ না করেন তাহলে অ্যারারুট না করলে হবে। কিন্তু যেখানে আপনি অ্যারারুট বা অয়েল কালার করতে চাইছেন সেখানে অবশ্যই কিন্তু আপনাকে অ্যারারুট করতে হবে। উইদাউট অ্যারারুট আপনি এই ধরনের বার্নিশ বা তেল রং করতে পারবেন না। যদি আপনি অ্যারারুট না করে বার্নিশ বা অয়েল তেল রং ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কালো কালো দাগ হয়ে যাবে, আরও অন্যান্য সমস্যা দেখা দেবে, রং উঠে যাবে, চামড়া ওঠার মতো। তো সেই কারণে অবশ্যই আপনাকে অ্যারারুট করতে হবে। এবং আরও একটি বিষয় বলে রাখার, যদি আপনি গোটাটাই অ্যাক্রেলিক কালার ইউজ করে করেন সেক্ষেত্রে আপনার অ্যারারুট না করলেও চলে, আপনি ডিরেক্ট বার্নিশ বা তেল রং তাতে করতে পারেন। এরপরের প্রশ্ন করেছেন অন্বেষা মজুমদার, দাদা ঠাকুরের সেট করার জন্য কি গুঁড়ো কালার ব্রাশে লাগিয়ে প্রতিমার গায়ে সেট দেবো, নাকি ব্রাশের মাথায় একটু তেঁতুল বীজের আঠা লাগিয়ে তারপর সেট করব। পাউডার সেট করলে অবশ্যই আপনাকে শুকনোই ব্যবহার করতে হবে, তাতে আর কিছু মেশানোর প্রয়োজন নেই। আপনি ওই তুলিতে, মানে খড়খড়ের তুলি যেগুলো, সেগুলো ব্যবহার করতে হবে। হার্ড ব্রাশ, এই ব্রাশ সম্পর্কে যে ভিডিওটা বানিয়ে রেখেছি ওখানে
আমি ব্রাশ সম্পর্কে আরও বেশি ডিটেলসে আলোচনা করেছি। তো ওই ধরনের ব্রাশ ব্যবহার করে আপনাকে কিন্তু শুধু গুঁড়ো রঙই লাগাতে হবে। এখানে এই তেঁতুল বীজের আঠার ব্যবহার তখনই আসে যদি আপনি ওই শেডটা স্প্রে মেশিনের সাহায্যে দেন। স্প্রে মেশিনের সাহায্যে শেড দিতে গেলে তখন কিন্তু রঙকে এরকমভাবে শুকনোভাবে ব্যবহার করলে হয় না, তখন রঙটাকে গুলে নিতে হবে ভালো করে তেঁতুল বীজের আঠা দিয়ে, তারপর শেড দিতে হবে। তো যদি তুলি দিয়ে শেড দেওয়া হয় তাহলে শুকনো ব্রাশ ইউজ করে শুকনোভাবে করতে হবে পাউডার রং ব্যবহার করে, আর নাহলে তেঁতুল বীজের আঠা মিশিয়ে রং তৈরি করে তারপর স্প্রে মেশিন দিয়ে শেড। এরপরের প্রশ্ন করেছেন বিশ্বজিৎ কর্মকার, দাদা মূর্তির শেডের রং সম্পর্কে, মানে রংটা কেমন করে তৈরি করতে হবে একটু বললে ভালো হতো। মূর্তিতে শেডের রং তৈরি করার প্রসঙ্গ তখনই আসে যদি সেটা স্প্রে মেশিনের সাহায্যে শেড দেন, নাহলে গুঁড়ো রং দিয়ে হবে। তো স্প্রে মেশিনের সাহায্যে শেড করলে যেমনভাবে রং তৈরি করতে হয় ঠিক সেই পদ্ধতিগুলোই আপনাকে অ্যাপ্লাই করে রং তৈরি করে নিতে হবে আগে, তারপর সেটাকে ছেঁকে তারপরে স্প্রে করতে হবে সরু স্প্রে গান দিয়ে শেড দেওয়ার জন্য। তো রং তৈরি করার কিন্তু আলাদা কোনো পদ্ধতি নেই, যেমন করে নর্মাল রং তৈরি করেন ওই রকমভাবেই শেডের রং তৈরি করবেন। এরপরের প্রশ্ন করেছেন দেবাংশু অফিসিয়াল, দাদা অ্যাক্রিলিক কালার করার পর কি অ্যারারুট করে বার্নিশ করব, প্লিজ বলুন। এনার কমেন্টে রিপ্লাই দিয়েছেন রাহুল দাস, অ্যাক্রিলিক কালারের ওপর ডিরেক্ট বার্নিশ করা যায়। তো এটা নিয়ে এর আগেও আমি আলোচনা করলাম, আর আলোচনা করছি না। আমাকে অনেকেই ছোট সিংহের মুখ বানানো দেখানোর জন্য বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা আপনাদেরকে সময় মতো দিতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমার মনে হয় যে যারা সিংহের মুখ বানানোর ভিডিওটা চেয়েছিলেন তাদের সবারই এই বছরের জন্য দুর্গা প্রতিমা বানানো হয়ে গেছে। তো সেই কারণে আমি ভাবছি যে এই বছর আর দিয়ে কোনো লাভ হবে না আপনাদের, তো সেই কারণে আমি পরের বছরের জন্য ওটা করে দেখানোর চিন্তা ভাবনা করেছি। তো সময়ে না দেখিয়ে দিতে পারার জন্য আমি অনেক দুঃখিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সময়ে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যদি আপনাদের কোনো অন্যান্য প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।